যেদিন নির্বাচন ঘোষণা হলো তার প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি 20 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে সকলকে চমকে দিয়েছিল। তখনও তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দল তখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। কিন্তু বিশ্বের বৃহত্তম দল, সবচেয়ে অর্গানাইজড রাজনৈতিক দল, পার্টি উইথ দ্য ডিফারেন্স, বিজেপি কিন্তু এখনো পূর্ণাঙ্গ তালিকা সম্পূর্ণভাবে আমাদের সামনে আনতে পারেনি। 20 জনের একটা তালিকা তারা দিয়েছিলেন বটে, ঘোষণা করেছিলেন বটে, কিন্তু তার মধ্যে থেকেও একজন কিন্তু পলায়ন করেছেন। আমরা আজকে বিজেপি কেন প্রার্থী ঘোষণা করতে পারছে না সেটা নিয়েই আলোচনা করব আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেকদিন সকালের অভ্যেস মতো এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা এক্সপেক্টার করি, কিন্তু আজকে আসছি ভোটের হাওয়া নিয়ে। ভোটের হাওয়া এই কারণেই বলছি, কারণ বিজেপি এখনো প্রার্থী কিন্তু ঘোষণা করতে পারেনি। এটা কিন্তু বিজেপির পক্ষে কতটা সম্মানের আমি জানি না, তারাই বলতে পারবেন। কিন্তু তারা কিন্তু চমকে দিয়েছিলেন যখনই নির্বাচন ঘোষণা হলো। 20 জন প্রার্থীর নাম ঘোষণা করে তারা কিন্তু চমকে দিয়েছিলেন সবাইকে। আমরা ভেবেছিলাম সবচেয়ে অর্গানাইজড ভাবে, সবচেয়ে সুষ্ঠুভাবে এবার বোধহয় বিজেপি প্রার্থী ঘোষণা করতে চলেছে। তার মধ্যে আমরা দেখলাম কি, তৃণমূল কিন্তু তাদের ব্রিগেডের জনগর্জন সভা থেকে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন, 42-এ 42 প্রার্থী। এবং তাতে দু একজন, আমি নাম করেই বলছি, তাপস রায় বিধায়ক, তিনি টিকিট না পেয়ে চলে গেলেন বিজেপিতে। অর্জুন সিং, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরেও যখন তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিল না, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই রয়ে গেলেন। মাঝখানে তৃণমূলের সাথে খানিকটা মেলামেশা শুরু করেছিলেন। অর্থাৎ এই টিকিট লোভী দুজন ছাড়া আর মোটামুটি সবকিছুই কিন্তু ঠিকঠাক ছিল তৃণমূলের পক্ষে। কিন্তু বিজেপির পক্ষে এমন কি ঘটনা ঘটলো যে তারা এখনো প্রার্থী নির্বাচন করে উঠতে পারছেন না। ওদিকে তমলুকে অভিজিৎ গাঙ্গুলির নামে কিন্তু দেওয়াল লেখা শুরু হয়ে গেছে। তৃণমূল প্রার্থীরা যখন বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন, তাদের নামে ফ্লেক্স, পোস্টার, ব্যানার ইত্যাদি ইত্যাদি প্রচার শুরু হয়ে গিয়েছে। তারা প্রচারে প্রায় তুঙ্গে নিয়ে যেতে চলেছেন। পদযাত্রা হচ্ছে বিভিন্ন জায়গায়, সবকিছু চলছে। নমিনেশন এখনো শুরু হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় জনতা পার্টি এখনো তারা কিন্তু সেভাবে কোথাও প্রার্থী দিতে পারছে না। আমরা ধরে নিলাম যে বামপন্থীরা এখন ক্ষয়িষ্ণু দল, তারা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। কংগ্রেস, তারা বিধানসভায় শূন্য, লোকসভায় 2 জন। তাদের দেরি হওয়ার পেছনে কারণ আছে, কারণ তাদের ততটা সাংগঠনিক মজবুতি নেই। হতে পারে এমন বহু জায়গা আছে যেখানে প্রার্থী তারা নির্বাচন করে রেখেছেন কিন্তু ঘোষণা করছেন না। এই ঘোষণা না হওয়ার জন্য, সমস্ত দলের প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য যতগুলো এ যাবৎ আপনি জনমত সমীক্ষা দেখেছেন, প্রত্যেকটি জনমত সমীক্ষা কিন্তু ঝুলে আছে। কেউ একদম বুকে হাত দিয়ে বুক ঠুকে বলতে পারছে না যে আমরাই সবচেয়ে কাছাকাছি পৌঁছবো, না এনকে ডিজিটালও না। কারণ সমস্ত দলের প্রার্থী না ঘোষণা হলে এটা কখনোই বলা সম্ভব না। নির্বাচনে প্রার্থীটাও তো একটা ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টরটাকেই ওভারকাম করতে পারছে না ভারতীয় জনতা পার্টি। তারা বারবার মিটিংয়ে বসছেন, দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার নেতাদের, কিন্তু তারা প্রার্থী ঘোষণা করতে পারছেন না। বিভিন্ন জায়গায় প্রার্থীকে দ্বিতীয়বার প্রার্থী করার জন্য বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ উঠে আসছে। যেমন ধরুন খগেন মুর্মু, যেমন জগন্নাথ সরকার, যেমন সুভাষ সরকার, এদের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ স্থানীয় মানুষেরই, বিস্তর ক্ষোভ আছে স্থানীয় মানুষের। এইবার বিজেপি কিন্তু ঠিক করে উঠতে পারছে না যে বাকি 23টি আসন আছে, সেই 23টি আসনে কাকে দিলে তারা মোটামুটি লড়াই করতে পারবে। এখনো পর্যন্ত যা আমরা দেখতে পেয়েছি তাতে বহু আসনে বিজেপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে, আবার বহু আসনে তারা কিন্তু হাসতে হাসতে জিতেও যাবে। কিন্তু এমন কোন কোন আসন আছে যেখানে তারা চোখ বন্ধ করে জিততে পারেন, সেখানেও প্রার্থী ঘোষণা করতে পারছেন না। তার কারণ চাপা গোষ্ঠীদ্বন্দ্বের হাওয়া কিন্তু এসেছে মুরলীধর লেনের অফিসে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব টিকিট ঘোষণার সঙ্গে সঙ্গে আরো প্রকট হয়ে উঠবে, এটা নিয়ে বলাই বাহুল্য।
যেমন ধরুন অনুপম হাজরা, বিজেপির একজন কি বলবো প্রথম শ্রেণীর নেতা ছিলেন, এখন আর নন। তিনি টিকিট পাচ্ছেন না বলে আমাদের কাছে খবর, এবং তিনি টিকিট না পেলে তিনি তার আগেই কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছেন। দিলীপ ঘোষের মতন একজন বর্ষীয়ান অভিজ্ঞ নেতা, যার হাত ধরেই পশ্চিমবাংলায় বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষকে কিন্তু সাইড করে রাখা হয়েছে। তিনি সাইড লাইনের বাইরে অপেক্ষা করছেন কবে তিনি খেলতে নামবেন। প্রথম তালিকায় দিলীপ ঘোষের মতন মানুষের নাম থাকাটা, এটা যতটা বিজেপির পক্ষে দুর্ভাগ্যজনক, তার থেকেও অনেক বেশি দুর্ভাগ্যজনক বাংলার মানুষের কাছে। কারণ বাংলার মানুষের কাছে দিলীপ ঘোষ একটা গ্রহণযোগ্য নাম। এমনিতেই বিজেপিতে এমন কোনো নাম, মানে সেরকম নাম নেই যেটা বাংলার মানুষের কাছে সর্বজনগ্রাহ্য, সর্বজনশ্রদ্ধেয় নাম, সেরকম কিছু নেই। দিলীপ ঘোষ তাদের মধ্যে অন্যতম। অভিজিৎ গাঙ্গুলি হয়ে উঠতে পারতেন সর্বজনশ্রদ্ধেয়, তবে তিনি যে ধরনের ইন্টারভিউ দিচ্ছেন আজকাল, তাতে সর্বজনের শ্রদ্ধার জায়গা থেকে তিনি অনেকটা সরে গিয়েছেন। যাকে সেটা বিজেপির ইন্টারনাল ব্যাপার, তারা কাকে নেতা করবেন কাকে করবেন না সে নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু দিলীপ ঘোষকে সাইড লাইনের বাইরে বসে থাকতে দেখে খারাপ তো লাগছেই। কারণ এই দিলীপ ঘোষে কিন্তু একার দক্ষতায় বিজেপিকে আজকের অবস্থায় নিয়ে এসছেন, এবং আজকের অবস্থা থেকে যেভাবে বিজেপি পড়ছে, মানে তাদের গ্রহণযোগ্যতাটা কমছে মানুষের কাছে, তাতে কিন্তু সম্পূর্ণভাবে শুভেন্দু সুকান্ত জুটিকেই দায়ী করতে হবে। কারণ দিলীপ ঘোষের সময় ছিল বিজেপির উত্থানের সময়। আপনাদের আগেও বলেছি, আবার বলছি, যে কোনো রাজনৈতিক বা দল, যে কোনো সংস্থা, যে কোনো ব্যবসায়ী, তারা কিন্তু একটা সময় পিকে ওঠে। যে কোনো জাতি সেই পিক থেকে আস্তে আস্তে পড়তে থাকে। 2019-এ যদি বিজেপির পিক হয়ে থাকে, তাহলে কিন্তু এই 2023-এ বিজেপি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে, তাদের মানে জনসমর্থন নিচের দিকে যাচ্ছে, এবং এর পুরো দায়টা কিন্তু দিলীপ ঘোষ ঝেড়েই ফেলতে পারেন। পুরো দায়টা বর্তমান নেতৃত্বের ওপরেই বর্তায়। আজকে এই বিজেপি 18টা আসন পশ্চিমবাংলায় পেয়েছিল। আমরা বলছি বিজেপি 7 থেকে 9টা আসন পাবে। আমাদের যা হিসেব ছিল তাতে আমরা দেখিয়েছি 7 থেকে 9টা আসন বিজেপি পেতে পারে। এইবার যদি 18টা আসন থেকে একটি আসনও কমে যায়, বিজেপি দাবি করছে 25টি, কিন্তু 18টি আসনের থেকে যদি একটি আসনও কমে যায়, সে দায় কি বর্তমান নেতৃত্ব নিয়ে পদত্যাগ করবেন? আমরা জানি না। কারণ দিলীপ ঘোষের মতন মানুষকে সাইডে সরিয়ে রেখে সুকান্ত মজুমদারের মতন প্রায় অনভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং শুভেন্দু অধিকারীর মতন একজন প্রায় অপ্রকৃতস্থ মানুষকে নেতৃত্ব ব্যাটন দিয়ে ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতারা কি ভুল করেছে? প্রমাণ হয়ে যাবে আগামী 4 তারিখ। আমরা এই নিয়ে আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। লকেট চ্যাটার্জি প্রার্থী হতেই সেখানে কিন্তু ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে কর্মীদের মধ্যে। জগন্নাথ সরকার প্রার্থী হতেই সেখানে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সুভাষ সরকার প্রার্থী হতেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এরকম বহু জায়গায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলছে। এবং আপনাদেরকে বলি যে বিজেপি এই যে প্রার্থী দিচ্ছে না, ঘোষণা করছে না, এর পেছনে মূল কারণ তৃণমূল। এই কারণে বলছি, তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা অনুযায়ী বিজেপিকে যদি লড়াইয়ের ময়দানে থাকতে হয়, হেভিওয়েট একই রকম প্রার্থী তালিকা তাদের প্রস্তুত করা প্রয়োজন। যেমন ধরুন একটা প্রার্থী তালিকা, একটা উদাহরণ দিচ্ছি। হাওড়া থেকে 3 বার সাংসদ হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে কাকে প্রার্থী করা হয়েছে? বিজেপির পক্ষে রতিন চক্রবর্তী। রতিন চক্রবর্তী নিঃসন্দেহে একজন ভালো ডাক্তার এবং মানুষ ভালো, কিন্তু রতিন বাবু হচ্ছেন পার্ট টাইম পলিটিশিয়ান। তিনি যখন হাওড়া কর্পোরেশনের মেয়র ছিলেন, তাকে সবাই বলতেন পার্ট টাইম মেয়র, কারণ তিনি সারাদিনে 8 ঘন্টার জন্য হয়তো যেতেন, কোনো দিন কর্পোরেশন অফিসে যেতেনই না। তিনি তার প্রফেশন নিয়ে এতটাই ব্যস্ত এবং প্রফেশনে তার এতটাই সুখ্যাতি,
তাই তাকে তিনি পলিটিক্সে সময় দিতে পারতেন না। এটা বলা হতো, কানাঘুষো এখনো শোনা যায়, যদি হাওড়া কর্পোরেশনের অফিসে যান আপনি এখনো শুনতে পাবেন পার্ট টাইম মেয়র ছিলেন রথীনবাবু। সেই রথীনবাবুকে দাঁড় করিয়েছেন কার বিরুদ্ধে না 3বার জিতে আসা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপির এমন কোনো সংগঠন কোথাও নেই, মানে হাওড়ার কোনো জায়গাতেই নেই যেখানে সংগঠনের জোরে, সংগঠনের ঘাড়ে পা দিয়ে তিনি নির্বাচনের বৈতরণী পার করবেন, এমন সংগঠন হাওড়ার কোথাও নেই। তারপরেও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানে কলঙ্কহীন মানুষ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রথিতযশা ফুটবল প্লেয়ার, অর্জুন পুরস্কার পাওয়া ফুটবল প্লেয়ারের বিরুদ্ধে দাঁড় করানো হলো রথীনবাবুকে। আমাদের মনে হয়, এটা আমাদের ব্যক্তিগত ধারণা, এর থেকে বিজেপির হাওড়ার নেতা উমেশ রায়, তাকে যদি বিজেপি দাঁড় করাতো তাহলেও একটা লড়াইয়ের মধ্যে থাকতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উমেশ রায় টিকিট পেলেন না। পেলেন এমন একটা মানুষ যিনি ততটা মোবাইল নন, তিনি ততটা দৌড়দৌড়ি করতে পারবেন না। আর যদি সাংসদ হয়ে তিনি দৌড়দৌড়ি করতে না পারেন, নিজের প্রফেশন নিয়েই থাকেন, সেই সাংসদকে মানুষ কেন ভোট দেবেন বলুন তো? প্রসূন ব্যানার্জি 3বারের সাংসদ, সারা হাওড়াটা সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন, আমরা চোখে দেখেছি একটু। তাই প্রসূন ব্যানার্জির স্তুতি করছি না, কিন্তু একজন সাংসদ কেমন হওয়া উচিত? তিনি সংসদে প্রশ্ন রাখবেন, যিনি এলাকার মানুষের জন্য ভাববেন, যিনি এলাকার মানুষের কাছে দুঃখ কষ্ট যন্ত্রণায় ছুটে যাবেন। রথীনবাবু কি সত্যি সেটা পারবেন? মেয়র হয়ে কি তিনি সেই পারফরমেন্স দেখিয়েছেন যে হাওড়া কর্পোরেশনের যেখানে যেখানে সমস্যা সেখানে তিনি ছুটে গেছেন? না, যাননি। কারণ তিনি পার্ট টাইম মেয়র ছিলেন। এরকম পার্ট টাইম এমপি হাওড়ার মানুষ কি চাইবে? এই রকমই প্রার্থী তালিকা কিন্তু ভুলে ভরা। এমন এমন প্রার্থী ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে যে প্রার্থীরা লড়াইয়ের ময়দানে থাকার মতোই নন। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আরামবাগ আসনটি নিশ্চিত হার হতে চলেছিল তৃণমূল কংগ্রেসের, নিশ্চিত হার। কিন্তু আরামবাগের নিশ্চিত হারের পেছনে তাদের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বেশ খানিকটা দায়ী। তার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতা, উন্নাসিকতা এবং সর্বোপরি তাকে নিয়ে বিরক্ত ছিলেন আরামবাগের মানুষ। প্রার্থী বদল হয়েছে তৃণমূলের। বিজেপি এখানে এমন কোনো প্রার্থী তারা দিতে পারছে না যেখানে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। যদিও আরামবাগে তাদের কিছু ভোটার আছে, অস্বীকার করা যাবে না, কিন্তু তৃণমূল এমন একজন প্রার্থী দিয়েছেন যিনি একদম মাটির থেকে উঠে আসা সাধারণ গৃহবধূ এবং একজন পঞ্চায়েত থেকে তিনি আজকে জেলা পরিষদের সদস্যা। সেই রকম একজন লড়াকু মহিলার সাথে বিজেপি লড়বে কি করে? এরকম জায়গায় জায়গায়, প্রত্যেকটি জায়গায় তৃণমূলের প্রার্থী তালিকাকে দেখে তার সাথে কমব্যাট করার মতন প্রার্থী তালিকা বিজেপি তৈরি করতে পারছে না। তারা সেলিব্রিটিতে যেতে চাইছে, কখনো বলছে না দলের সংগঠনের কর্মীদের দেওয়া হোক। এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে বঙ্গ বিজেপি। আগামী কতদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করবে আমরা জানি না, আজকেও করতে পারেন। যেমন আমরা শুনেছিলাম কানাঘুষো গতকাল রাত্রে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আজকেও প্রার্থী ঘোষণা করতে পারেন, কিন্তু আজকেও যদি প্রার্থী ঘোষণা করেন, প্রচারে ধারে ভারে তারা তৃণমূল থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন। এই পিছিয়ে থাকা অবস্থায় তারা কি আদৌ 25টা আসন পাবেন তাদের দাবি অনুযায়ী? আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি বিজেপি 7 থেকে 9টি আসনে বেশি পশ্চিমবাংলায় পাচ্ছে না, যে দাবি তারা করে থাকুন না কেন। পিকে নমস্য ব্যক্তি, অত্যন্ত ভালো সেফোলজিস্ট এবং ভোট কুশলী বলেই তার পরিচয়। তার কথাকেও কিন্তু আমরা অস্বীকার করছি, কারণ আমরা পিকে নিজের থেকে কোনো সমীক্ষা করেননি। তিনি একটা আভাস পাচ্ছেন। পিকে আইপ্যাকের সাথে যুক্তও নন, যে আইপ্যাকের মাধ্যমে তিনি সমীক্ষা নিয়েছেন তাও নয়। পিকে কিন্তু এখন আর আইপ্যাকের সাথে যুক্ত নন, এটা জেনে রাখুন। আমরা কিন্তু মাঠে ঘাটে নেমে মানুষের সাথে কথা বলে সমীক্ষা তৈরি করেছি, তাই এতটা কনফিডেন্টলি বলতে পারছি বিজেপি 7 থেকে 9টির বেশি আসন পাবে না। হ্যাঁ, 10% এদিক ওদিক হতেই পারে, কিন্তু বড় কোনো চেঞ্জ আপনারা দেখতে পাবেন না। কি মনে হয় আপনাদের? আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় সন্ধ্যা অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।